নমস্কার, লার্ন ইংলিশ উইথ শ্রেয়সী চ্যানেলটিতে সকলকে অভ্যর্থনা জানাই। আমি শ্রেয়সী। আমি মূলত ইংলিশ গ্রামার পোর্শনটি পড়াবো, প্রধানত বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য যারা ইংলিশে ততটা সরগর নয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক মনে করব। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আগের দিনের ক্লাসে আমি লিখেছিলাম যে আগের দিনের ক্লাসে যেটা হবে কন্টিনিউশন অফ দ্য সেম টপিক। আমি যেটা পড়াচ্ছিলাম তো ভার্বস পড়াচ্ছিলাম। তো আগের দিন আমি পড়েছি ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ পড়েছি, তার আগে অক্সিলারি, প্রিন্সিপাল এসব সম্পর্কেও পড়েছিলাম। তো আজকে আমি যেটা পড়াবো, আজকে আমি পড়াবো সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া, যাকে বলে ফাইনাইট এবং ইনফাইনাইট ভার্ব। তো আমি শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ফাইনাইট ও ইনফাইনাইট এবং তার সম্পর্কিত কিছু জিনিস, এবং আরেকটা ভার্বের ভাগ বাকি আছে সেটাও পড়াবো। তো শুরু করছি। লিখছি ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। নন ফাইনাইটের আরেকটা নামই হচ্ছে ইনফাইনাইট, এটা বলবো পরে। ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব, এটার বাংলা একটা নাম আছে, সেটাও লিখে রাখছি কারণ বাংলা ব্যাকরণটা অনেকেই পড়েছে। সেটা হচ্ছে সমাপিকা, সমাপিকা, সমাপিকা এবং অসমাপিকা, অসমাপিকা। তো এবার যেটা বলা সেটা হচ্ছে কাকে বলে, সেটা আমি বাংলায় ডেফিনিশন দিয়ে দিচ্ছি। ডেফিনিশন, ডেফিনিশন কিসের ডেফিনিশন? ফাইনাইটের। ফাইনাইটের ডেফিনিশন পারলেই নন ফাইনাইট বা ইনফাইনাইটের ডেফিনিশন পাওয়া যাবে, একটা জানলে আরেকটা জানা যাবে। তো কি বলেছে সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট বা কর্তার পার্সন এবং সাবজেক্ট বা কর্তার পার্সন এবং নাম্বারের দ্বারা সীমাবদ্ধ। কি বললাম আমরা বুঝিয়ে দেবো। নাম্বারের দ্বারা সীমাবদ্ধ ও টেন্স, টেন্স আমি পরে পড়াবো, এই ক্লাসটা শেষ হলেই পরের দিনের ক্লাসে টেন্স পড়াবো। টেন্স, তো যারা টেন্স পড়েনি তাদের কাছে টেন্স ব্যাপারটা একটুখানি কঠিন লাগতে পারে, মানে টেন্স কথাটা শুনতে কঠিন হতে পারে। পরিবর্তিত হয়, কি লিখলাম আমরা বলি, সেটা হচ্ছে লিখলাম যে ডেফিনিশন, কিসের ডেফিনিশন? ফাইনাইট। ফাইনাইটের ডেফিনিশন হচ্ছে অর্থাৎ সমাপিকা ক্রিয়ার ডেফিনিশন কি, সেটা হলো সাবজেক্ট। আমি একদম বাংলায় লিখেছি খুব সিম্পল ভাবে। সাবজেক্ট বা কর্তা, সাবজেক্টের আরেকটা কর্তা, কর্তার পার্সন অর্থাৎ কোন পুরুষে আছে, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ আর তৃতীয় পুরুষ। তো কর্তার পার্সন এবং নাম্বারের দ্বারা সীমাবদ্ধ, তো কত নাম্বারে আছে সেটা দ্বারা সীমাবদ্ধ। পার্সন এবং নাম্বারের উপর ডিপেন্ড করে এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়, অর্থাৎ অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, প্রত্যেকটা কাল অনুযায়ী এক এক ধরনের ফাইনাইট ভার্ব হয়। মানে একই মানে বোঝাচ্ছে কিন্তু টেন্স অনুযায়ী, যেটা অতীতে ঘটেছে, যেমন আমি গেছিলাম, আমি যাচ্ছি, আমি যাব, এরকম ঠিক এরকমভাবে পরিবর্তিত হয়, এটাই বোঝাতে চেয়েছি। তো নন ফাইনাইটে, নন ফাইনাইটকে কেন ইনফাইনাইট বলে? কারণ হচ্ছে সাবজেক্ট বা কর্তার পার্সন এবং নাম্বারের দ্বারা সীমাবদ্ধ হচ্ছে ফাইনাইট, অর্থাৎ এর বাইরে যেতে পারে না। এ যেরকম থাকবে সেই অনুযায়ী একে নিজেকে চেঞ্জ করতে হয়। কিন্তু নন ফাইনাইট অর্থাৎ ইনফাইনাইট কেন বলে সেটাই বলছিলাম, এ কিন্তু সীমাবদ্ধ নয়। অর্থাৎ নন ফাইনাইটের ক্ষেত্রে আমি লিখব নন ফাইনাইট, এটার ক্ষেত্রে আমি লিখব সীমাবদ্ধ নয়,
সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ নয়, টেন্স অনুযায়ী টেন্স হয় না, লিখে রাখি টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না, মানে এর কোনো টেন্স নেই। নন ফাইনাইট হচ্ছে সীমাবদ্ধ নয়, ডট 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 সীমাবদ্ধ নয়, অর্থাৎ সাবজেক্ট বা কথা পার্সন বা নাম্বারের উপর সীমাবদ্ধ নয় এবং এর টেন্স হয় না। টেন্স কার হয়? টেন্স হয় হচ্ছে ফাইনাইটের, অর্থাৎ ফাইনাইটের যত রকম রেস্ট্রিকশন, যত রকমের বাধা সব কিছুতে ফাইনাইটে। নন ফাইনাইট সীমাবদ্ধ নয়, তাই জন্য এর নাম হচ্ছে ইনফাইনাইট, অর্থাৎ অসীম এই জন্যই বলে, তার কারণ হচ্ছে সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ নয় তাই জন্য ইনফাইনাইট। আর টেন্স হয় না, এর কোনো টেন্স হয় না, কিন্তু এর কিন্তু টেন্স হবে। তো আমি দেখাবো এটা। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখি, সেটা হচ্ছে ফাইনাইট। ফাইনাইট ফাইনাইট কি করে? বাক্যের কাজ শেষ হয়। ফাইনাইটের দ্বারা কি হয়? ফাইনাইটের দ্বারা একটা বাক্যের কাজ শেষ হয়, অর্থাৎ বাক্যটা যে স্বয়ংসম্পূর্ণ একটা বাক্য সেটা বোঝায়। হলেও কিন্তু নন ফাইনাইট দ্বারা কি হয়? নন ফাইনাইট দ্বারা যেটা হয় সেটা হচ্ছে বাক্যের কাজ শেষ হয় না, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাই নন না, এটা একটা মনে রাখার একটা ট্রিক। ফাইনাইটে যারা বাক্যের কাজ পুরো শেষ হয়ে যায়, কিন্তু নন ফাইনাইট কিন্তু বাক্যের কাজ শেষ হতে পারে না। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে সবকিছুই লেখা হলে একটা জিনিস না দিলে পুরো ইনকমপ্লিট থেকে যায়, সেটা হচ্ছে উদাহরণ। উদাহরণ দিলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে যে আমি কি বলতে চাইছি। এক্সাম্পল আমি হেডিং করছি এর এক্সাম্পল কি একটা বানিয়ে কিছু দিই, ফাইনাইট ফাইনাইট নন ফাইনাইট কি করে বানিয়ে দিই। রাম goes to school, Ram goes to school, হলো ম্যাঙ্গোস দিয়েছি, আছে সুইট দিয়েছি। আর একটা কি হচ্ছে সিরিজটা তো ভেবে যাবে, সিরিজটা হলো। আর এবার নন ফাইনাইট লিখছি, কেন ফাইনাইট আর নন ফাইনাইট সব বলবো। রাম likes to go to school. Ram likes to go to school. Mangoes are sweet to taste. হলো সিরিজটা বলুন, এখানে একটু মুখে অনারা লেখা যাবে। She has a book to read. কি লিখলাম বলছি, সেটা হচ্ছে তিনটে উদাহরণ দিয়েছি, তিনটে করে উদাহরণ দিয়েছি, তিনটে করে উদাহরণ দিয়েছি, সবই আমি আসবো মানে কিভাবে হচ্ছে সেটা হচ্ছে আমি বলেছি, প্রথমে বলেছি যে কর্তা এবং নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয়। তো এখানে নাম্বার দেখিয়েছি, কর্তাও দেখিয়েছি, ফরচুনেটলি লিখেছি রাম গোজ টু স্কুল। তো কর্তা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইএস যুক্ত হয়েছে। এখানে যেমন প্লুরাল আছে, সেই জন্য আমি ইএস যোগ হয়নি, নিজে বসেছে, টেস্ট কথাটা নিজে বসেছে, সিরিজ থার্ড পারসন সিঙ্গুলার বলে রিস বসেছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ফাইনাল, তো বাক্যের কাজ শেষ হয়। এখানে ক্রিয়া কোনটা গো, সে বাক্যের কাজ শেষ করছে। কিন্তু এখানে যেমন মানে আমরা এগুলো বলছি গোস টেস্ট রিডস, এগুলো একটা বাক্যের কাজকে শেষ করছে। কিন্তু নন ফাইনাইটের ক্ষেত্রে কিন্তু বাক্যের কাজ শেষ হচ্ছে। এই যে গো সুইট, ম্যাঙ্গোজ আর সুইট টু, কি বলবো সুইট টু মানে তো কোনো মানেই হয় না। রাম লাইকস টু গো টু, মানে বাক্যটা অসম্পূর্ণ থাকে, মানে যে রাম ভালোবাসে যেতে, কোথায় যেতে একটা প্রশ্ন
আসছে। তো তার মানে বাক্যের কাজ শেষ হচ্ছে না। শি হ্যাজ আ বুক টু, শি হ্যাজ আ বুক টু, এর তো কোনো মানেই নেই, কিন্তু এখানে শি রিডস আ বুক বলে আমার বাক্যের মানে হচ্ছে। তার মানে এটা যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যদি লাস্টের টুকু মুছে দিই, এর এই টু এর আগে যেটা আছে এই টু পর্যন্ত কোনো মানেই হয় না। অর্থাৎ এই নট ফাইনাইট এইগুলোর ক্ষেত্রে কখনো বাক্যের কাজ শেষ হয় না, কিন্তু এইগুলোর ক্ষেত্রে আমি দেখালাম যে একটা বাক্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং বাক্যের মানেটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি, কিন্তু এখানে সেটা নয়। এটাই কিন্তু সমতা এবং অসমতা। তো আরেকটা জিনিস বলে শি হ্যাজ আ বুক লিখে দিলাম, তখন হ্যাভ লিখি হ্যাভ টু ওপরে লিখে দিলাম, কারণ এটা বলে দিয়েছি বাক্যের কাজ শেষ হয়, বাক্যের কাজ শেষ হয় না। এভাবে বুঝে দিয়েছি। হ্যাভ টু এই কথা খুব ইম্পর্টেন্ট। হ্যাভ টু কিন্তু বাধ্যবাধকতা বোঝায়, বাধ্যতা বোঝায়। থ্যাংক ইউ এই কথা কিন্তু অনেক জায়গায় ব্যবহার হয়, সেটা বাধ্যতা বোঝায়, মানে আই হ্যাভ টু ডু দিস, আই হ্যাভ টু রিড দিস মোমেন্ট, এরকম ভাবে আই হ্যাভ টু রিকলেক্ট, এরকম অনেক অনেক কথা আছে। এবার তো আই হ্যাভ টু এরকম উই হ্যাভ টু কথাটা বাধ্যতা বোঝায়, এইটা পড়ো। তো এরপরে আর একটা টপিকই বাকি থাকে, সেটা হচ্ছে স্টেট ভার্ব আর ইভেন্ট ভার্ব। অর্থাৎ স্টেট ভার্ব এবং ইভেন্ট ভার্ব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অবস্থাধর্মী ক্রিয়া এবং ইভেন্ট অর্থাৎ ঘটনাধর্মী। স্টেট অবস্থা আর ইভেন্ট হচ্ছে ঘটনা। তো এবার এটা লিখবো। এরপর একটা ভাগ আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবে ফাইনাইট নন ফাইনাইট এগুলো ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। এটার হেডিংটা লিখছি, স্টেট ভার্ব and event verb. State verb and event verb অর্থাৎ অবস্থা ধর্মী ও ঘটনাধর্মী ক্রিয়া, ঘটনাধর্মী ক্রিয়া, অবস্থাধর্মী ও ঘটনাধর্মী ক্রিয়া। তো এটার উদাহরণগুলো আমি বলছি। প্রথমে আগে লিখে নিই কি কি বোঝাচ্ছে। স্টেট অফ পারসিভিং, পারসিভ করা মানে হচ্ছে বোঝা, অর্থাৎ স্টেট অফ পারসিভিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বোধীয়। স্টেট অফ পারসিভিং, state of mind and emotion, state of mind and emotion। তারপর লিখি state of being, state of being। তারপরে লিখবো এটা কিন্তু বলার বাহুল্য, সেটা হচ্ছে এগুলো কিন্তু চলছে এইটার মধ্যে অবস্থাধর্মীর মধ্যে চলছে। আরেকটা লিখছি সেটা হচ্ছে বাংলায় কি বলে ওটাকে জানি না, যাই হোক স্টেট অফ রিলেশন, সম্পর্ক ধর্মী, এটা একটা কিছুটা সম্বন্ধ ধর্মী, এরা কিছুটা বলি স্টেট অফ রিলেশন। এটা কিন্তু শুধুমাত্র কাজ চলছে, এটা চলছে স্টেটের মধ্যে। ইভেন্টটাও বলছি কারণ আর জায়গা নেই সেখানে। এইটাতে যেটা আসে স্টেট অফ পারসিভিং, স্টেট অফ পারসিভিং অর্থাৎ বোধমূলকে কি আসে, বোধমূলকে আসে হচ্ছে আমরা অনুভব করি কি দিয়ে, পঞ্চেন্দ্রিয় দিয়ে, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। সেগুলো ইংলিশে লিখবো, সেগুলোর যা কাজ হচ্ছে সি, হিয়ার, চক্ষু, কর্ণ, নাসিকা, স্মেল, টেস্ট, ফিল, এটা লিখে দিলাম বোধমূলক, লিখে দিই বোধমূলক, বোধমূলকে বলে বোধমূলক। স্টেট অফ মাইন্ড এন্ড ইমোশন, অর্থাৎ মাইন্ডের ইমোশন কি হয়, লাভ, হেট, লাইক, ডিসলাইক, বিলিভ, এইগুলো এরকম। স্টেট
বিং, সেটা বিং মানে হওয়া বা থাকা ইত্যাদি বোঝায়। তো সেটা আমি লিখছি হওয়া বা থাকা কি লিখবো, বি রিমেন, এগুলো বি রিমেন এগুলোই হচ্ছে হওয়া বা থাকা বোঝাচ্ছি। অবস্থান স্থিতি লিখে দিই, স্থিতি স্থিতি। আর এইটা কি লিখবো, আবেগ লিখে দিই, আবেগ হলো স্টেট অফ রিলেশন। স্টেট অফ রিলেশন বলতে কি বোঝানো হয়, স্টেট অফ রিলেশন বলতে পজেস, বিলং, পজেস বিলং এরকম, মানে সম্বন্ধ, সম্পর্ক বোঝায়, সম্বন্ধ সম্বন্ধ বোঝায়। তো এইগুলোই বলার ছিল। এইটা হলো অর্থাৎ কি বললাম সেটা পার্সিং অর্থাৎ বোধমূলক হচ্ছে আমাদের পঞ্চেন্দ্রিয়ের কাজ লিখে দেবো, সি হিয়ার স্মেল টেস্টেবল। স্টেট অফ মাইন্ড এন্ড ইমোশন অর্থাৎ আবেগের কথা বললে লাভ, হেট, লাইক, ডিসলাইক, বিলিভ এইসব লিখে দেবো। স্টেট অফ বিং অর্থাৎ স্থিতি অর্থাৎ অবস্থান বোঝালে যেটা লিখবো বি রিমেন, এগুলো আমি অবস্থান অর্থ ব্যবহার করবো, আমরা অবস্থান অর্থ ব্যবহার করি। স্টেট অফ রিলেশন অর্থাৎ সম্বন্ধ বোঝানো যেটা পজেস বিলং মানে এটা আমার, এই অর্থে যেটা ব্যবহৃত হয় সেটাই লিখেছি। হলো এটা। এইটা লেখার পরে স্টেট ভার্ব হয়ে গেল। আর উপরটায় আমি লিখি ইভেন্ট। ইভেন্ট ভার্বের দুটো ভাগ আছে, ইভেন্ট ইভেন্ট ভার্ব, ইভেন্ট ভার্বের দুটো ভাগ আছে, সেটা লিখি। সেটা হচ্ছে আচ্ছা সেটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, সিঙ্গেল ইভেন্ট। আর একটা কি সিঙ্গেল ইভেন্ট, আর একটা রেগুলার ইভেন্ট, রেগুলার ইভেন্ট। আমি একটাই উদাহরণ দিয়ে দুটো বোঝাবো, সিঙ্গেল ইভেন্ট আর রেগুলার ইভেন্ট। আমি এটা নিলাম বাই, বাই দিয়ে লিখলাম বাই, বাই নিলাম, বাই নিয়ে সিঙ্গেল ইভেন্টে লিখবো, সিঙ্গেল ইভেন্ট রেগুলার ইভেন্ট। এভাবে লিখি, ফ্লোচারের মাধ্যমে লিখতে সুবিধা হয়। তো বাই এখানে লিখলাম অ্যান অরেঞ্জ, মেবি অরেঞ্জ। আর এটা লিখবো অরেঞ্জেস, অরেঞ্জেস রেগুলারলি। যেটা আমি করলাম সেটা হচ্ছে এই যে ইভেন্ট ভার্ব ছিল, ইভেন্ট ভার্বের বাংলা মানে হচ্ছে ঘটনাধর্মী ক্রিয়া। তো এর মধ্যে দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট অর্থাৎ একটা ঘটনা, আর একটা হচ্ছে রেগুলার ইভেন্ট মানে প্রায়শই ঘটে বা প্রতিদিন ঘটে, রোজকার ঘটনা যেটা বলা যায় সেরকম। আমি এখানে বাই একটা ভার্ব, তো এবার বাই ভার্বটাকে আমি সিঙ্গেল ইভেন্ট হিসেবে প্রকাশ করছি তখন যখন আমি লিখি বাই অ্যান অরেঞ্জ, মানে একটা অরেঞ্জ মানে কি বলে কমলা লেবু, কমলা লেবু কেন। এবার তো আর এখানে লিখছে, এখানে যে উপদেশটা দুটোই উপদেশ লিখছে যদি বলা হয় বাই অ্যান অরেঞ্জ, তাহলে একটা কমলা লেবু কেন মানে একটা ইভেন্টের কথা বলেছে, কিন্তু এখানে বলেছে বাই অরেঞ্জেস রেগুলারলি, তার মানে হচ্ছে প্রতিদিন ধরে কেন। এবার সে প্রতিদিন ধরে রেগুলারলি অরেঞ্জ কিনছে, সেটা তো একটা রেগুলার ইভেন্ট হচ্ছে। আর একদিন একটা অরেঞ্জ কিনলো সেটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, কারণ একটাই ঘটনা ঘটেছে, এখানে বারবার বারবার প্রায়শই প্রতিনিয়ত এই ঘটনাটা ঘটছে। তো এইটাই আজকে বোঝানোর কথা ছিল। তো যেটা বোঝানো হয়ে গেছে, এবার একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই ডিফারেন্সটা। অর্থাৎ এই যে কি লিখলাম অবস্থাধর্মী এবং ঘটনাধর্মী, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা লিখবো। সেটা হচ্ছে আচ্ছা এটা লিখবো অরেঞ্জ, অরেঞ্জেস রেগুলার। এইবার যেটা লিখবো সেটা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, হচ্ছে ডিফারেন্স। কারণ এটা কাজই করছে না। ডিফারেন্স এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, কার মধ্যে স্টেট ভার্ব ও ইভেন্ট ভার্ব। ডিফারেন্স বিটুইন স্টেট ভার্ব এন্ড ইভেন্ট ভার্ব, অর্থাৎ অবস্থাধর্মী ঘটনাধর্মীর মধ্যে কি ডিফারেন্স। ডিফারেন্স এটা হচ্ছে স্টেট, স্টেট ভার্ব কিসের জন্য হয়, কেবল নন প্রোগ্রেসিভ। এর মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি, পরের দিন টেন্স পড়াবো তখন অবশ্যই কথাটা আমি উল্লেখ করবো। নন প্রোগ্রেসিভ সেটা ইউজ হবে না, প্রোগ্রেসিভটা ইউজ হবে। স্টেট ভার্ব আমি মানেটাও বুঝিয়ে দিচ্ছি। ইভেন্ট ভার্ব এটা হচ্ছে দুটোই হতে পারে, মানে এটা যেমন নন
progressive প্লাস নন প্রোগ্রেসিভ, মানে দুটোই হতে পারে, এটা হচ্ছে একটাই হবে নন প্রোগ্রেসিভ। তো এর মানেটা আমি বোঝাচ্ছি, প্রোগ্রেসিভ আর নন প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভের অ্যাকচুয়াল মানে হচ্ছে, প্রোগ্রেসিভ কথাটা আমি ব্যবহার করি কন্টিনিউয়াস ক্ষেত্রে। আমি যখন টেস্ট পড়াবো পরের দিন তখন আমি এটা অবশ্যই উল্লেখ করবো, সেটা হচ্ছে কন্টিনিউয়াসেরই আরেকটা হচ্ছে প্রোগ্রেসিভ। তো আমি একটা জিনিস সেখান থেকে বুঝলাম, যদি প্রোগ্রেসিভ আর কন্টিনিউয়াস সেম জিনিস হয় তাহলে স্টেট ভার্ব হচ্ছে কেবলমাত্র নন কন্টিনিউয়াস, এবং ইভেন্ট ভার্ব কিন্তু অর্থাৎ কন্টিনিউয়াস এবং নন কন্টিনিউয়াস দুটোই হতে পারে। এবার আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কি ব্যাপারটা আমি বলতে চাইছি। সেটা হচ্ছে আমি লিখি প্রোগ্রেসিভের একটা উদাহরণ দিচ্ছি, নন প্রোগ্রেসিভের একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে লিখছি, কিছুটা লিখে দিই। I am believing you হলো, এখানে লিখি I believe you, আর লিখি he is going to school, he goes to school, তো যেটা আমি লিখলাম সেটা বলছি, সেটা হচ্ছে যখন আমি স্টেট ভার্বে থাকবো, স্টেট ভার্বে যখন আমি থাকবো তখন আমি যেটা করব সেটা হচ্ছে নন প্রোগ্রেসিভ হবে। অর্থাৎ আই এম বিলিভিং ইউ এইরকম কোনো কথা হয় না, আমি তোমাকে বিশ্বাস করি তার মানে হচ্ছে আই বিলিভ ইউ, নট আই এম বিলিভিং ইউ, এরকম কোনো কথা হয় না। এটা কিন্তু জব, আই এম বিলিভিং ইউ, আই বিলিভ ইউ, মানে আমি তোমাকে বিশ্বাস করি, এটা সব সময় করি, এটা নন প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ আমি বলছিলাম কি, প্রোগ্রেসিভের আরেক নাম কন্টিনিউয়াস, এটা কিন্তু কন্টিনিউয়াসই লিখেছি, ভার্ব লিখেছি, মানে বি ভার্ব লিখেছি, বি ভার্বের পরে আমি একটা করে বিলিভিং, মানে বিলিভ কথাটাকে, বিলিভ যে মূল ভার্বটা তার সাথে আইএনজি করে কন্টিনিউয়াস অর্থাৎ প্রোগ্রেসিভ বানিয়ে দিয়েছি। অর্থাৎ এখানে কন্টিনিউয়াস আমি দুটোই কিন্তু কন্টিনিউয়াস করছি, এটাতে ইজ লিখেছি তারপর গোয়িং করে দিয়েছি, কিন্তু এখানে আমি তা করিনি। এখানে কিন্তু আমি কোনো বি ভার্ব এরকম কোনো ভার্ব বানিয়েনি, জাস্ট স্ট্রেট কাট ভার্বটা লিখে দিয়েছি, শুধুমাত্র যেহেতু পারসন অনুযায়ী চেঞ্জ হয়েছে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ইয়েস হয়েছে, দ্যাটস ইট। এবার যেটা আমি বলার কথা সেটা হচ্ছে আই এম বিলিভিং ইউ, এরকম কোনো কথা হয় না। স্টেট ভার্ব যখন হবে কেবলমাত্র নন প্রোগ্রেসিভ, অর্থাৎ আই বিলিভ ইউ, এই কথাটা কিন্তু কারেক্ট ইংলিশ। এইটা প্রোগ্রেসিভ এবং বলেছি ইভেন্ট ভার্ব হচ্ছে প্রোগ্রেসিভ এবং নন প্রোগ্রেসিভ। অর্থাৎ ইভেন্ট ভার্ব যখন আমি বলেছি যে স্টেট ভার্ব কিন্তু আইএনজি যুক্ত কোনো কিছু মানে নিজের কাছে নেয় না, অর্থাৎ নন প্রোগ্রেসিভ, মানে কন্টিনিউয়াস জাতীয় কোনো বস্তু সে নিজেকে বলে না যে আমি কন্টিনিউয়াস, আমি সব সময় নন কন্টিনিউয়াস। আর এই ইভেন্ট ভার্ব বলে না আমি কন্টিনিউয়াসও আবার নন কন্টিনিউয়াস, দুটো যা আসবে অ্যাকসেপ্ট করে নেবো। তেমনি সেই জন্য আমি লিখেছি, এখানে কন্টিনিউয়াস লিখেছি, এখানে কন্টিনিউয়াস লিখিনি, জাস্ট একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, পরের দিন আমি টেন্স করাবো ভুলে গেছিলাম। তো হি গোস টু স্কুল মানে যায়, আর এ হচ্ছে যাচ্ছে, এখন যাচ্ছে, এটাই বোঝাতে চাইছি। পরের দিন আমি পড়াবো আবার হি ইজ গোয়িং টু স্কুল, অর্থাৎ এখানে আইএনজিটাও যুক্ত করছে, মানে আইএনজি যুক্তটাও নিচ্ছে ইভেন্ট ভার্ব, আবার যখন আইএনজি যুক্ত নেই অর্থাৎ সিম্পল আছে একদম, শুধু পারসনের জন্য ইয়েস হয়েছে, এটাই জাস্ট এর মানে মূল ব্যাপার, সেইটাও নিচ্ছে ইভেন্ট ভার্ব। মানে ইভেন্ট ভার্ব দুটোই নিচ্ছে, কিন্তু যখন আমি স্টেট ভার্বে আসছে শুধুমাত্র এটা নিচ্ছে, এইরকম কোনো কথা স্টেট ভার্ব অ্যাকসেপ্ট করে না। তো এটাই বলবো, এটাই বলা হয়ে গেল। তো নেক্সট ক্লাসে আমি করাবো হচ্ছে, টেন্স, লিখে রাখি নেক্সট ক্লাসে আমি করাবো হচ্ছে টেন্স। তো যেটা বলার সেটা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।